ওয়েলকাম টু মাই চ্যানেল টু এভরিওয়ান। আজ আমি একটু ভিন্ন ধরনের ভিডিও করব। যারা ম্যাথ ভালো পারে না বা এই পরিস্থিতিতে কোভিডের পরিস্থিতিতে টিউশন যেতে পারছে না, তো তাদের জন্য, কারণ মধ্যশিক্ষা পর্ষদ থেকে ক্লাস 10-এর মডেলের অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে ম্যাথের, দুটো সেট দিয়েছে। ক্লাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম মডেল সেটটা সমাধান করব। তো দুটোর মধ্যে ফার্স্ট যেটা দিয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তাতে 8টা কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো সলভ করব, কারণ স্কুল খুললেই অ্যাক্টিভিটি টাস্কগুলো স্কুলে জমা দিতে হবে। তো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কী বলেছেন, এই কোশ্চেনটা বলেছে, একটু কোশ্চেনটা বড় করি, তাহলে সবাই দেখতে হবে পরিষ্কার করে। কি বলেছে না, ax² প্লাস bx প্লাস c সমান 0, মানে এটা একটা সমীকরণ। বলছে এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত বাস্তব ও সমান। আচ্ছা, আমরা জানি কি মানে ax² প্লাস bx প্লাস c = 0 এই দ্বিঘাত সমীকরণ। এটা একটা কেন দ্বিঘাত, কেন না এক্সের দুটো ঘাত আছে, দুটো সমাধান বেরোবে। তাহলে এই সমীকরণের বীজদ্বয় কখন সমান হবে না বাস্তব ও সমান হবে যখন b² - 4ac সমান 0। তার মানে উত্তরটা কি হবে না ax² প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের বীজদ্বয় সমান হবে কখন না যখন b² - 4ac সমান 0। এটাই উত্তর। আর যদি এখানে কোশ্চেন থাকতো যে বাস্তব অসমান হবে কখন না যখন b² - 4ac > 0, আর বীজ পাওয়া যাবে না যখন b² - 4ac <0। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এটা প্রথম প্রবলেম ছিল। তো আমরা দ্বিতীয় প্রবলেমে যাই। কি বলেছে দেখি না, দ্বিতীয় প্রবলেম কি বলেছে না, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। আচ্ছা, একটা প্রথমে বৃত্ত আঁকি। এটা কত না, এটা 2 নম্বর প্রবলেম। একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি বলেছে, এটা যদি ব্যাসার্ধ হয় এর দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার। এখান থেকে এতটা 10 সেন্টিমিটার, এটা ও। আচ্ছা, আর কি বলেছে না, ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। ওই বৃত্তের একটা জ্যায়ের দৈর্ঘ্য, সাপোজ এটা একটা জ্যা, ঠিক আছে, এ বি একটা জ্যা, এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে না 12 সেমি। ঠিক আছে, এবার কি বলছে না, ওই বৃত্তের কেন্দ্র থেকে তাহলে জ্যায়ের দূরত্ব কত, মানে আমাকে এই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব এটা বের করতে হবে। দূরত্ব মানে কি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব সবসময় লম্ব দূরত্ব হবে। কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব সবসময় লম্ব দূরত্ব, মানে এইটা সবসময় 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি সি হয়, সাপোজ এই পয়েন্টটা সি, তাহলে আমাকে কি বের করতে হবে না ওসি বের করতে হবে। কি দিয়া কি আছে আমি পেয়েছি না, এটা 10 সেমি, মানে কি এটা 10 সেমি, মানে এটাও 10 সেমি হবে, এটাও ব্যাসার্ধ, এটাও 10 সেমি হবে। তাহলে কি না ওবি সমান 10 সেমি, এটা দেওয়া আছে গিভেন। আর কি দিয়ে আছে না, এইটা যদি দূরত্ব হয়, দূরত্ব মানে সবসময় লম্ব দূরত্ব, তাহলে এটা লম্ব দূরত্ব হলে আমরা উপপাদ্য কি জানি, আমরা জানি জ্যা নয়, এই ব্যাস নয় এমন কোনো জ্যাকে কেন্দ্র থেকে যদি জ্যার উপর লম্ব, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব কি করে না, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কমা দিয়ে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, এই যে ব্যাস নয় এমন কোনো এরূপ জ্যা হলো এ বি একটা জ্যা, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওসি কি করে না জ্যাকে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই উপপাদ্যটা লিখবো আমরা জানি। তাহলে অতএব কি লিখবো না এ
এটা এবি ছিল, তাহলে এখান থেকে কী পাবো না বিসি সমান, এখান থেকে কী পাবো না বিসি সমান কী হবে, এটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত মানে কি, এটা অর্ধেক এটা অর্ধেক, তার মানে বিসি সমান হাফ অফ অর্ধেক হবে এবির অর্ধেক, বিসি সমান হাফ অফ অর্ধেক এবি, আর এসি সমানও হাফ অফ এবি হবে, মানে 12/2 সমান 6 সেমি। তাহলে আমরা বিসি পেয়ে গেছি, ওবি জানি আর বিসি পেয়ে গেছি 6 সেমি। কী করে 6 সেমি বিসি পেয়েছি না উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই লম্বটা কি করে না জ্যাকে সমান দুভাগে বিভক্ত করে। তাহলে এখান থেকে 6 সেমি পেয়ে গেছি। তাহলে এখান পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর কি করব না আমি উপপাদ্যটা মুছে দিচ্ছি কিছুটা, এই উপপাদ্য মুছে দিচ্ছি, সবাই স্ক্রিনশট নিয়ে নেবে, এটা রেকর্ডিং ভিডিও তো পোজ করেও দেখতে পারবে ব্যাক করে। তো আমি 6 সেমি পেয়ে গেলাম, 6 সেমি পেয়ে গেলাম। এইবার কি এটা 90 ডিগ্রি মানে কি, এটা সমকোণী ত্রিভুজ ওসিবি কি একটি সমকোণী ত্রিভুজ। এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী কী জানি, সমকোণী ত্রিভুজ হলে এটা অতিভুজ স্কোয়ার, অতি স্কোয়ার সমান কি হয় লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, তাই তো। এখানে অতি কত, অতিটা হচ্ছে ওবি স্কোয়ার সমান কি না লম্ব কত না ওসি স্কোয়ার প্লাস ভূমি কত না বিসি স্কোয়ার ওসিবি ত্রিভুজের। তাহলে এইখান থেকে আমাকে কী বের করতে হবে ওসির মান, তাহলে ওসি স্কোয়ার সমান লিখতে পারি ওসি স্কোয়ার সমান কি এই ওবি স্কোয়ার, এই বিসি স্কোয়ারটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে এখানে লিখতে পারি, আমি স্টেপ জাম্প করছি না কারণ সবাই বুঝতে পারবে না, সবাই যাতে বুঝতে পারে যারা না পারে তাদের জন্য করা। ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান ও বি স্কোয়ার, তাহলে এইখান থেকে কী পাবো না ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ঠিক আছে। ও বি স্কোয়ার মানে ওবি মানে কত 10 সেমি, এই যে ওবি 10 সেমি দেওয়া ছিল, আর বিসি 6 সেমি উপাদ্য থেকে পেয়েছি, আর ওবি 10 সেমি কেন না তার ব্যাসার্ধ 10 সেমি বলেছি, ওবিটা একটা ব্যাসার্ধ, তাহলে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এটা করলে হবে 100 মাইনাস 36 সমান 64। এটা কি পেয়েছি না ওসি স্কোয়ার সমান, তাহলে এখানটায় লিখছি, এখানটায় জায়গা নাই বলে উপরে লিখছি, কি পেয়েছি না ওসি স্কোয়ার সমান 64, অতএব ওসি সমান কি হবে না √64 সমান 8, তো কি সেমি, আমি নিচে জায়গা নেই বলে উপরে করলাম বোর্ডে, ওটা নিচে হবে, ঠিক আছে। তাহলে সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে ওসির দৈর্ঘ্য কত হবে না 8 সেমি, তাহলে অতএব লিখতে হবে বৃত্তের কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব কত না 8 সেমি, ওসিটা 8 সেমি। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো আমরা এরপর 3 নম্বর প্রবলেমটা দেখব। 3 নম্বর প্রবলেম কি বলেছে না দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8, তাহলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। দুটি ঘনক বলে দিয়েছে, আচ্ছা যে কোনো একটা ঘনক প্রথমে আঁকি, যদি এইটা ঘনক হয়, এটা যদি ঘনক হয়, ঘনকের কি প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান এ এ এ প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান। এবার ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র, ঘনকের আয়তন কি হয়, আয়তন হয় কি না এ কিউব, যেখানে এ হচ্ছে একটা ধারের দৈর্ঘ্য, আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় না 6 স্কোয়ার হয়, এটা হচ্ছে ঘনকের সূত্র। এবার কি বলেছে না দুটি ঘনকের আয়তন অনুপাত বলেছে, মনে যদি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য A1 হয় আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য A2, ঠিক আছে, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে না A1 কিউব বাই A2 কিউব, এটাই তাদের আয়তনের অনুপাত হবে, প্রথমটার আয়তন বাই দ্বিতীয়টার আয়তন, সেটা সমান কি দিয়েছে না 1:8 মানে 1/8 দিয়েছে। এটা সবাই বুঝতে পেরেছো। এটা কি লিখবে আগে না মনে করি দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য A1 ও A2, মনে করি দুটি ঘনকের বাহু দৈর্ঘ্য
A1 ও A2, তাহলে তাদের আয়তনের অনুপাত, অতএব প্রশ্ন অনুযায়ী আয়তনের অনুপাত A1/A2 সমান 1/8 সমান কি 1/8কে কি লিখতে পারি 1/2 এর হোল কিউব, মানে কি A1 কিউব বাই A2 কিউব, মানে কি A1/A2 হোল কিউব। এটা সমানই হচ্ছে কত না 1/2 এর হোল কিউব। তাহলে এই কিউব কিউব দুপাশে হোল কিউব আছে, তাহলে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে না A1/A2 সমান হাফ। A1/A2 পেয়েছি। এবার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের এবারটাই করছি, ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাত, এইটার পর হবে, এটার পর এখানটা হবে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তোমরা খাতায় তোমাদের সুবিধা মতো করবে, আমি আমার বোর্ডের জায়গা অনুযায়ী করছি। ক্ষেত্রফলের অনুপাত কত না প্রথমটার কত না 6A1 স্কোয়ার, কারণ প্রথমটার বাহুর দৈর্ঘ্য A1 ধরেছি, দ্বিতীয়টার কত না 6A2 স্কোয়ার, তাহলে 6কে আসবে A1/A2 হোল স্কোয়ার, A1/A2 এর পুরোটার কি হোল স্কোয়ার, কারণ A1 স্কোয়ার/A2 স্কোয়ার মানে হাফের হোল স্কোয়ার সমান 1/4, মানে এটা সমান 1:4। তাহলে কি লিখবে না তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4। তো এটা সবাই বুঝতে পেরেছো? এটা ছিল তোমাদের 3 নম্বর প্রবলেম। এবার 4 নম্বর প্রবলেম কি বলেছে দেখি, আমি মুছে দিচ্ছি, সবাই স্ক্রিনশট নিয়ে নেবে। বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধির একটা সূত্র আছে, সমূল চক্রবৃদ্ধি যদি এ হয় এটা সমান কি না P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা সমূল চক্রবৃদ্ধির সূত্র, যেখানে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এ, পিটা কি না পি হচ্ছে পি সমান হচ্ছে মূলধন, আর আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, আর এন হচ্ছে কত না সময়। এটা হার, কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার এখানটায় লেখা যায় বোর্ডের জায়গা নেই। তো তাহলে এটা হলো কি পি মূলধন আর চক্রবৃদ্ধি সুদের হার, আর এন যদি সময় হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে না P × 1 + ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 + R/100 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। এবার এখানে আমাকে কি বলা আছে, মূলধন বলা আছে, প্রশ্নে কি বলা আছে মূলধন পি সমান কত বলা আছে, পি সমান 400 টাকা বলা আছে। সমূল চক্রবৃদ্ধি কত বলেছে না 441 টাকা বলেছে। ঠিক আছে, এগুলো সব টাকা হবে, এটা টাকা, এটাও টাকা হবে, লিখবে। তাহলে পি এ বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে না এন বলে দিয়েছে। এন কত বলেছে না 2 বছর, 2 ইয়ার্স। আমাকে বের করতে হবে কি না এন, এই আর বের করতে হবে, আরটা বের করতে হবে। আর হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে আমরা কি জানি এ ইকুয়ালস টু পি ইন্টু, আমরা জানি এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এ পি ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার n, তাই তো। তাহলে এবার মান বসিয়ে দেবো, এর মান কত, এর মান হচ্ছে 441 সমান এটা কত পি এর মান হচ্ছে 400 ইন্টু 1 + R/100 ইন্টু হোল টু দি পাওয়ার কত না এন এর মান হচ্ছে 2। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার আমরা কি করতে পারি, এটা ডিভাইড করতে পারি, 441/400, এটা গুণ আছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে, বাঁ দিকে আসলে কি পড়ে থাকবে ডান দিকে 1 + R/100 ইন্টু হোল টু দি পাওয়ার 2। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি না 21/20 হোল স্কোয়ার। কেন না 21 স্কোয়ার 441, 20 স্কোয়ার 400, মানে উপরেরটা হচ্ছে 21 স্কোয়ার, 21 স্কোয়ার হচ্ছে 441 আর 20 স্কোয়ার 400, এগুলো মুখস্থ রাখতে হয়, 25, 26 যতদূর পারবে। তাহলে 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার, তা না হলে এখানে বর্গমূল করতে হবে, বর্গমূল করলে 21 স্কোয়ার আসবে। তাহলে এটার সমান কি হবে না 1 + R/100 এটার হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার তুলে দেবো, হোল স্কোয়ার তুলে দিলে কি পড়ে থাকবে না 1 + R/100 একদিকে পড়ে থাকবে, আর একদিকে কী পড়ে থাকবে না 21/20। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, 71 পেয়েছি। এবার
সমাধানটা উপরে একটু কিছুটা সূত্রটা মুছে দিয়ে ওখানটায় করব। তাহলে আমরা কি পেয়েছি না 1 প্লাস আর বাই 100 এর নিচের পরে হবে এটা, ঠিক আছে। এটা সমান 21/20। তার মানে পরের লাইনে কি হবে না 1টাকে ওইদিকে নিয়ে যাব, আর বাই 100 সমান 1টা প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে 21/20 মাইনাস 1। এলসিএম যদি 20 হয় কত হবে না 21 মাইনাস 20 একে 20 সমান কি সমান হবে 1/20। তাহলে এটা কি আর বাই 100 সমান, তাহলে আর বাই 100 সমান 1/20। তাহলে আর সমান কি হবে, আর সমান এই 100 উপরে গুণ হয়ে যাবে, বাঁ দিকে নিচে ভাগ আছে, ডান দিকে আসলে উপরে গুণ হয়ে যাবে 100/20 সমান 20×5 105। এটা বুঝতে পেরেছো সবাই? এখান থেকে একটা লাইন টেনে দিই, এটা আগে ছিল, এটা এইখান থেকে এইটা হয়েছে, তারপরের লাইনে এইটা পুরোটা এখানে এসছে 1/20, তারপরের লাইনে এইটা। বুঝতে পেরেছো সবাই? এটা ছিল কত নম্বর প্রবলেম না, এটা ছিল 4 নম্বর প্রবলেম। আচ্ছা, এবার তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি সবাই। 5 নম্বর প্রবলেম কি বলেছে দেখি, মুছে দিচ্ছি, স্ক্রিনশট করার থাকলে করে নাও। 5 নম্বর প্রবলেম কি বলেছে না x 12 y 27 এগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতি। x 12 y আর 27 বলছে ক্রমিক সমানুপাতি। কি বলে দিয়েছে না ক্রমিক সমানুপাতি। আচ্ছা, আমরা কি জানি এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতিক হয়, সেক্ষেত্রে কি হয়, ক্রমিক সমানুপাতি হলে কি হয়, ক্রমিক সমানুপাতি মানে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, যে ক্রমিক পরপর এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ক্রমিক সমানুপাতি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি এগুলো সমান হয়। তাহলে এইটা যদি ক্রমিক সমানুপাতি হয়, আমরা লিখতে পারি ক্রমিক সমানুপাতি সমান x/12 করেছি, তারপরে কি করব না 12/y সমান 12/y, তারপরে আবার কি করব না y/27 সমান y/27। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো ক্রমিক সমানুপাতি হলে কীরকম হয়, x/12, 12/y ক্রমিক পরপর। তাহলে প্রথমে এই দুটোকে সমান করব, এই দুটোকে সমান করলে কি হবে না 12/y সমান y/27, কণাকণি গুণ করব, কণাকণি গুণ করলে কি হবে y গুণ করলে হবে y² আর 27 × 12, 27 × 12 করলে কত হবে না 27 × 12 গুণ করলে 27 দুগুণে 54 আর এটা হবে 27 একে 27 মানে হবে 4, 7 5 12 2 হাতে রইল 1, 2 একে 3, এটা কত হবে না 324। তাহলে y সমান কত হবে না √324, কেন y² সমান 324 পেয়েছিলাম, y² সমান √324 মানে 18। কেন, কারণ 18² 324 হয়। এবার 18² 324 এটা যদি কারো মুখস্থ করতে পারলে তো খুবই ভালো, মুখস্থ না থাকলে তাহলে বর্গমূল করতে হবে। সেক্ষেত্রে 324-এর বর্গমূল করব, একটু বর্গমূলটা যারা পারবে না তাদের জন্য বর্গমূলটাও করে দিচ্ছি। 324-এর বর্গমূলটা কীভাবে করবে না উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল করব। কীভাবে না 324কে ভাঙবো উৎপাদকে, 2 দিয়ে ভাঙবো, 2 16, 2 দুগুণে 4, 2 8 16, 2 একে 2, তারপরে কত দিয়ে যাবে 3 দিয়ে, 3 দুগুণে 6, 2 3 7 21 আর এটা হবে 3 9 27, 3 3 9। তাহলে কত হচ্ছে না 324 ভাঙলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এবার বর্গমূল করলে কটা বাইরে 2 আসবে না দুটো 2-এর জন্য একটা 2, দুটো 3-এর জন্য একটা 3 আর এই দুটো 3-এর জন্য একটা 3, মানে জোড়া জোড়া নিতে হবে। তাহলে 2 3 6, 6 3 18 হয়েছে। তাহলে ওয়ের মান আমরা 18 পেয়ে গেছি। এইবার এই দুটোকে সমান করব,
এই দুটো সমান করলে কি হবে না x/12 সমান এটা একটা হয়ে গেছে। x/12 সমান কি না 12/y। তাহলে কণাকণি গুণ করব, কণাকণি গুণ করলে কি হবে না xy সমান 12 গুণিত 12, 12 গুণিত 12 করলে হয় 12 স্কোয়ার 144। তাহলে এখান থেকে x সমান কি হবে না 12 গুণিত 12 144/y। 144/y এর মান কত 18। এবার কাটাকাটি করব 2 দিয়ে, 2 7 14, 2 2 4, এটা হবে 2 9 18, উপরে 72 নিচে 9, 9 8 72। এই কাটাকাটিটা সবাই বুঝতে পেরেছো? কি করেছি প্রথমে 2 দিয়ে কেটেছি 72, 72 2 144, 144 আর 2 9 18, তারপরে 9 8 72, মানে নিজের মতো করে কাটাকাটি করবে। ঠিক আছে, অনেক রকমভাবে কাটাকাটি হবে। তো আশা করি এটাও সবাই বুঝতে পেরেছো। তো এটা মুছে দিচ্ছি, তারপরে আমরা পরের প্রবলেমটা করব। 6 নম্বর প্রবলেম কী বলেছে দেখব। এটা 5 নম্বর প্রবলেম ছিল, এটা ছিল 5 নম্বর প্রবলেম। 6 নম্বর প্রবলেম কী বলেছে এটা মুছে দিলাম। 6 নম্বর প্রবলেম কী বলেছে না ও কেন্দ্রীয় বৃত্তের আচ্ছা একটা বৃত্ত আঁকি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এবি একটা ব্যাস, কেন্দ্র দিয়ে যে ব্যাস এটাকে ব্যাস বলে, এটা ও। আর কি বলেছে সি বৃত্তে অবস্থিত একটা বিন্দু, বলেছে ও বি সি সমান 60 ডিগ্রি, মানে এই কোণটা বলে দিয়েছে কত না 60 ডিগ্রি। ও বি সি আমাকে কি বের করতে বলেছে, ও বি সি 60 ডিগ্রি হলে ও সি এ কত, মানে ও সি এ, ও থেকে সি, সি থেকে এ, ও সি এ মানে এই কোণটা আমাকে বের করতে বলেছে। এই কোণটা কত হবে আমাকে বের করতে বলেছে। কি বের করতে বলেছে না ও সি এ এই কোণটা বের করতে বলেছে। আর কি দিয়ে আছে না ও বি সি সমান 60 ডিগ্রি দিয়ে আছে। আচ্ছা এইখানে একটা উপপাদ্য কাজে লাগবে। এটা একটা ব্যাস, মানে কি এটা অর্ধেক, এই ব্যাসের উপরে এটা কি একটা বৃত্তস্থ কোণ, এই পুরো কোণটা একটা বৃত্তস্থ কোণ। এটা কি অর্ধেক বৃত্তের উপরে অবস্থিত, অর্ধেক বৃত্তের উপরে, তাহলে কি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি উপপাদ্যে, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয় না সমকোণ, এটা আমরা উপপাদ্যে জানি। তাহলে অতএব অর্ধবৃত্তস্থ কোণ এখানে কি না এখানে এসিবি, তাহলে কি ও এসিবি সমকোণ, এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা অর্ধেক বৃত্তের উপরে অবস্থিত, এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধেক বৃত্তের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ, এসিবি একটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা সমকোণ 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। এইবার এটা 60 ডিগ্রি পেয়ে গেছি, এটা 90 ডিগ্রি পেয়ে গেছি। আরেকটা জিনিস দেখো, এই বৃত্তের ওবি ব্যাসার্ধ আর ওসিও ব্যাসার্ধ, তাহলে ওবি সমান ওসি, তাই তো সবাই বুঝতে পেরেছো? আরেকবার বলছি, এই বৃত্তের ওবিও একটা ব্যাসার্ধ আর ও থেকে সি এটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধ দুটো সমান হবে। ব্যাসার্ধ কি চারদিকেই সমান, ব্যাসার্ধ তো একই থাকবে, ব্যাসার্ধকে কেন্দ্র করে বৃত্তকে কেন্দ্র করে ব্যাসার্ধের বৃত্তটা হয়। তাহলে ওবি সমান ওসি, তাহলে ওবি সমান যদি ওসি হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ যা হবে এই বাহুরও বিপরীত কোণ সমান হবে। তাহলে ত্রিভুজ ও সিবি এটার ক্ষেত্রে দেখো, ত্রিভুজ ও সিবির ক্ষেত্রে কি হচ্ছে না ওসি সমান ওবি, তাহলে কি এই দুটো বাহু সমান, মানে এই দুটো বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। ওবি বাহুর বিপরীত কোণ কোনটা, ওবি বাহুর বিপরীত কোণ ও সিবি, কোণ ও সিবি, এই কোণ সমান কোন কোণ করতে হবে না ওসি বাহুর বিপরীত কোণ। ওসি বাহুর বিপরীত কোণ কোনটা, বিপরীত কোণ হচ্ছে এইটা ও বি সি। তার মানে আমরা কি পাবো না ও সি বি সমান 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি না ওবিসি সমান 60 ডিগ্রি দেওয়া আছে, বুঝতে পেরেছো? ওবি সমান ওসি, দুটোই কি ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে দুটো ব্যাসার্ধ সমান হলে তাদের ওই ত্রিভুজের ওসিবি ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হবে।
বাহুর বিপরীত কোণ, ওবি বাহুর বিপরীত কোণ কী হচ্ছে না ও সি বি, আর ওসি বাহুর বিপরীত কোণ হচ্ছে ও বিসি। তাহলে দুটো কোণ সমান হলে এখান থেকে তাহলে ওসিবি সমান 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি না, এটা সমান এটা আর এটা সমান দেওয়া আছে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো সবাই। না বুঝতে পারলে ভিডিওটা পোজ করে ব্যাক করে দেখবো, বুঝতে পারবে। তাহলে ওসিবি 60 ডিগ্রি পেয়ে গেলাম। আর কি পেয়েছি, ওবিসি 60 ডিগ্রি পেয়েছি, এই ওসিবি 60 ডিগ্রি পেয়েছি, আর এসিবি সমান 90 ডিগ্রি পেয়ে গেছি। এইবার এই কোণটা বের করতে বলেছে, তো কোণ ও সি এ এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা ও সি এ সমান লিখতে পারি, এই কোণটা সমান লিখতে পারি এই পুরা কোণটা মাইনাস এই কোণটা। মানে ভালো করে সবাই দেখবে, ও সি এ সমান এই কোণটা সমান পুরো কোণটা কি, পুরো কোণটা কোণ এ সি বি মাইনাস এই পাশে ছোটো কোণটা কত না ও সি বি, তাই তো ও সি বি, এটা ও সি বি হবে, ঠিক আছে। এটা হচ্ছে ও সি বি, ঠিক আছে, আর পুরোটা এ সি বি। তাহলে এইটা পাবো পুরোটা থেকে এটা মাইনাস করলে। তাহলে এখান থেকে কি লিখতে পারি না কোণ ও সি এ সমান কত এসিবি মাইনাস ওসিবি। এসিবি কত পেয়েছি, এসিবির 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, আর ওসিবির মান এক্ষুনি পেলাম 60 ডিগ্রি। তাহলে কত হলো না ওসি এ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 90 মাইনাস 60 করলে হবে 30 ডিগ্রি। তাহলে কোণ ও সি এ সমান কত পেলাম না 30 ডিগ্রি। তাহলে ওসি এর মান কত পেলাম 30 ডিগ্রি। তাহলে অতএব নির্ণয় ওসি এর মান হবে 30 ডিগ্রি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো এটা ছিল তোমাদের 6 নম্বর প্রবলেম। এবার দেখবো 7 নম্বর প্রবলেম কি বলেছে, মুছে দিচ্ছি। 7 নম্বর প্রবলেম কী বলেছে না, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা ঘনকের প্রত্যেকটা ধার এ হলে কি বলেছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল, যদি প্রত্যেকটা ধার এ হয়, যদি প্রত্যেকটা ধার এ হয় সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না 6a²। এবার কি বলেছে না প্রথমে মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ, মনে করি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক, একক একক লিখতে হবে, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। এবার প্রত্যেকটা ধার কি 50% বৃদ্ধি করেছে, তাহলে 50% বৃদ্ধি করলে এখন যদি A2 হয়, A2টা যদি 50% বৃদ্ধি করার পর A2 হয়, A2 সমান কী হবে না প্রথমে ছিল এ বৃদ্ধি পেয়েছে কত না 50%, এ ইন্টু 50/100 এটা বৃদ্ধি, এতটা বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট 50%, 100-র মধ্যে 50, 50/100 ইন্টু এ, এটা হচ্ছে পার্সেন্টেজ, এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। কার উপর বৃদ্ধি পেয়েছে না এর উপরে, এ ছিল আগে, তাহলে এটা বৃদ্ধি হলো, এটা বাড়ছে, তাহলে বাড়ার পর কত হবে, আগে যদি 10 থাকে এখন যদি 5 বাড়ে তাহলে 10 + 5 করতে হবে। সেইভাবে আগে এ ছিল, এটা 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাওয়ার পর টোটাল কত হবে না এইটা হবে, ঠিক আছে। এটা কত একক না এটা সমান কি হবে না এ প্লাস, এটা কাটাকাটি করলে হবে কি 50 × 2 = 100, মানে এটা হবে a/2। এটা এবার লসগু করলে কত হবে নিচে 2, এটা হবে 2a + a সমান 3a/2 এত একক। তাহলে আগে ছিল এ একক, এখন হয়ে গেছে 3a/2 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে সমগ্র তলের ক্ষেত্রফল, এখন সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না 6 × a² সমান 6 × a2 মানে কি 3a/2, এটা a2 তার হোল স্কোয়ার সমান কত হবে না 6 × 3² 9 × a²/4, মানে হবে এটা হবে 54a²/4। তাহলে এটা এখন ক্ষেত্রফল এত বর্গ একক, আর আগে ছিল 6a² বর্গ একক। তাহলে বাহু 50% বাড়ানোর ফলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি
কত না 54a²/4, এটা হয়েছে বেড়ে, আর আগে ছিল 6a²। তাহলে এটা লসাগু করলে কত হবে, নিচে 4, এটা 54a², এটা 4 6 -24a², এটা তাহলে 54a² - 24a²/4 সমান 30 ইন্টু সমান কী হবে, একটু মুছে নিচ্ছি, উপরে কিছুটা জায়গা মুছে নিচ্ছি, তাহলে করতে পারবো। আশা করি এখানে পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপর করছি, এটা সরল খালি, আর কিছু নেই। তাহলে এটা 54 - 24 করলে কি হবে না 30 ইন্টু a²/4, এটা বৃদ্ধি পেয়েছে, এত বর্গ একক বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি কত পেয়েছে না 30a²/4, এটা কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে না আগে 6a² ছিল, ইন্টু শতকরা করলে 100। তাহলে এটা কি লিখতে পারি না পরের লাইনে লিখতে পারি, এটা 30a² হবে, 30a² পেয়েছিলাম। তাহলে পরের লাইনে কি হবে না 30a² বা এই 4টার নিচে এসে যাবে, 4 ইন্টু 6 ইন্টু a² ইন্টু 100। তাহলে a² কেটে যাবে, এটা হবে 6 5 30, আর এটা হবে 4 25 100। তাহলে উপরে 25 পড়ে আছে আর 5 পড়ে আছে, তাহলে এই দুটো গুণ করলে কত হবে না এই দুটো গুণ করলে হবে 125 পাচ্ছে 125, এটা 125%। তাহলে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে না 125%, এটা লিখে নেবে সবাই। তো আর একটা প্রবলেম আছে, এটা 7 নম্বর প্রবলেম ছিল। এবার লাস্ট প্রবলেম মুছে দিচ্ছি। কি বলেছে না 2x + 1 + 3/2x + 1 = 4, আর কি বলেছে না এক্সের মান নট ইকুয়ালস টু -1/2, মানে এক্সের সমাধান করতে বলেছে, কিন্তু যে সমাধানে এক্সের মান -1/2 হবে না। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরে নিই, মনে করি 2x + 1 এই পুরো সমান কি না এ পুরোটা এ ধরেছি। তাহলে লিখতে পারি, এটার জায়গায় এ লিখতে পারি a + 3 বাই নিচে 2x + 1 আছে, মানে 3 বাই এটাকে a প্লাস সমান 4। এটা সবাই বুঝতে পেরেছ? তাহলে এবার কি করব না এটা লসাগু করব, নিচে এ থাকবে, এ গুণ করতে হবে a² প্লাস এটা কি 3 পড়ে থাকবে সমান 4, এটা লসাগু করেছি সিম্পল। তাহলে এবার কণাকণি গুণ করব, কণাকণি গুণ করলে এটা 4a হবে, তাহলে a² + 3 = 4a, তাই তো? মানে কি পরের লাইনে কি লিখব, পরের লাইনে লিখতে পারি এই 4aটাকে বাঁ দিকে নিয়ে গেলে, আচ্ছা এখানে না করে এখানেই করি। তাহলে কি করব না a² - 4a + 3 = 0, এই 4aটাকে বাঁ দিকে নিয়ে গেছি 0, তাই তো? তাহলে এটাকে কি ভাঙবো না এটাকে উৎপাদকে ভাঙবো, 3 আর 1 এদিকে সহগ 1 আছে, তাহলে 3 × 3, তাহলে 3কে কীভাবে ভাঙা যাবে 3 × 1, আর ভাঙা যাবে না, 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে, তাহলে a² - 3a - a প্লাস 3 প্লাস 0, এই -4aকে শুধু ভাঙছি, a² রেখে দিয়েছি, -4aকে -3a আর -a সমান যোগ করলে -4a হচ্ছে, আর +3 রেখে দিয়েছি। তাহলে প্রথমে এই দুটো থেকে কত কমন যাবে, a কমন যাবে, a কমন গেলে a - 3 পড়ে থাকবে, আর এই দুটো থেকে -1 কমন গেলে a - 3 পড়ে থাকবে, এটার সমান 0। তাহলে পরের লাইনে কি হবে না a - 3 ইন্টু a - 1 সমান 0, তাহলে এইটা এতটা 0 হলো। তারপরে এইটা কি লিখবো এইখানে, তাহলে এ কি লিখতে পারি, এটা গুণিত এটা সমান 0 উৎপাদক হয়েছে, তার মানে কি একটা হতে পাবে a - 3 সমান 0, মানে a সমান 3, আর একটা কী হবে, আর একটা হবে a - 1 সমান 0, a সমান 1, তাহলে a সমান 3 আর a সমান 1 পেলাম। তাহলে এবার কি করব না আমরা কি ধরেছিলাম, একটু মুছে নিই উপরটা, আমরা কি ধরেছিলাম a সমান 2x + 1, তাহলে এর মানটা বসিয়ে দেবো,
এর সমান 2x প্লাস 1 ধরেছি, তো তাহলে সেই 2x প্লাস 1টা বসিয়ে দেবো, এ সমান 2x প্লাস 1। তাহলে একটা পেয়েছি কি না, এ সমান 3 পেয়েছি, একটা এ সমান পেয়েছি 3, মানে কি এ সমান 3 মানে কি, এ সমান কত ধরেছিলাম 2x প্লাস 1 সমান 3। তাহলে এখান থেকে কি পাবো না 2x প্লাস 2x সমান কত হবে না 3 মাইনাস 1 সমান 2, তাই তো 2x সমান 2 পেয়ে গেলাম। তাহলে x সমান কি হবে না 2/2 সমান 1। তাহলে x এর একটা মান কত 1। আরেকটা কি হবে না আরেকটা পেয়েছি কত না a সমান 1, আরেকটা কি পেয়েছি না a সমান 1, তাই তো a সমান 1। এটা কি পেয়েছি a সমান 1, a সমান কত না 2x প্লাস 1 সমান 1। তাহলে 2x সমান কি 1 মাইনাস 1, এই প্লাস 1টা ডান দিয়ে গেলে মাইনাস 1, এটা সমান কি 0 হয়ে যাচ্ছে পুরোটা। তাহলে x সমান 0/2 সমান 0। তাহলে অতএব নির্ণীয় মান, নির্ণীয় সমাধান কি হবে, নির্ণীয় সমাধান এখানে লিখে দিচ্ছি, তোমরা নিজে করো, জায়গা নেই বলে আমি নিচে করছি, মানে উপরে করলাম। এই সমাধানটাও কিন্তু নিচে করবে, a সমান 3 a সমান 1 বানানোর পর মান বসাবে। তাহলে নির্ণীয় সমাধান x সমান 1, 0, ঠিক আছে, একটা মান 1 একটা মান 0। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, এই 8টাই তোমাদের প্রবলেম ছিল। তো থ্যাংক ইউ।